স্যার দেখো এখানে একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে, ওকে? তো আর্থিক অবস্থার বিবরণীটা হলো একটা কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, কেন এটা কম্পারেটিভ? বিকজ এখানে পাশাপাশি 2টা বছরের তথ্য দেওয়া আছে। তো এটা হলো নগদ প্রবাহ বিবরণীর একদম কমন একটা প্যাটার্ন, ওকে? প্রশ্নের মধ্যে তোমার একটা আর্থিক অবস্থা বিবরণী দেওয়া থাকবে, কিন্তু প্রতিটা তথ্যে 2টা করে অ্যামাউন্ট দেওয়া থাকবে। এই 2টা অ্যামাউন্ট যে দেওয়া আছে, একটা হলো 17 সালের আর একটা হলো 18 সালের। তো 2টা বছরের অ্যামাউন্ট দেওয়া আছে প্রত্যেকটা হিসাবে, রাইট? যেমন নগদের 2টা অ্যামাউন্ট, প্রাপ্য হিসাবের 2টা অ্যামাউন্ট, ভূমির 2টা অ্যামাউন্ট, এবার প্রত্যেকেরই 2টা অ্যামাউন্ট দেওয়া আছে, রাইট? আচ্ছা, তো এই যে 2টা বছর দেওয়া আছে, 2টা বছরের মধ্যে আমরা লেটেস্ট যে বছর, ওই বছরটা চলতি বছর মনে করব, ওকে? আর যেটা মনে করো প্রিভিয়াস, ওইটাকে আমরা গত বছর মনে করব। তাহলে 17 সাল 18 সাল, এই 2টা সালের মধ্যে লেটেস্ট কোনটা? 18। তার মানে আমরা 18 সালে আসছি। প্রিভিয়াস কোনটা? 17, ওকে? তো যখন আমরা নগদ প্রবাহ বিবরণী করব, তখন আমাদেরকে এই আর্থিক অবস্থার বিবরণীর যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, যে উপাদানগুলো আছে, এদেরকে কম্পেয়ার করতে হবে। এরা বাড়লো নাকি এরা কমলো? যেমন নগদ বাড়লো না কমলো, তাই না? প্রাপ্য হিসাব বাড়লো না কমলো, ভূমি বাড়লো না কমলো। কারণ বাড়লো না কমলো এর দ্বারাই আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি নতুন করে কিনেছি, নাকি বিক্রি করেছি, নাকি পরিশোধ করেছি, হ্যাঁ, নাকি ইস্যু করেছি। এই কথাগুলো আমরা বুঝবো কীভাবে? এই কম্পেয়ার করে করি, হ্যাঁ? এখন আমরা যদি উল্টাপাল্টা কম্পেয়ার করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। গত বছরের তুলনায় এই বছর বাড়লো নাকি গত বছরের তুলনায় এই বছর কমলো, এইভাবে কম্পেয়ার করতে হবে, হ্যাঁ? যেমন ধরো এখানে 2017, এটাকে কি বলবো? গত বছর। 2018, এটাকে কি বলবো? চলতি বছর। সো আমাদের কম্পেয়ারটা কীভাবে হবে? এইভাবে হবে না যে 17 সালের তুলনায় 18 সালে বৃদ্ধি পেল, নাকি 17 সালের তুলনায় 18 সালে হ্রাস পেল। এইভাবে আমরা কম্পেয়ার করবো না, বলো? ওকে। তো নগদ দেখো, এই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে নগদ, এই নগদটা হচ্ছে খুবই স্পেশাল, ভিআইপি একটা এলিমেন্ট, ওকে? এই নগদকে আমরা ডিরেক্টলি পরিচালনে বা বিনিয়োগে বা অর্থায়নে কোথাও নিব না, ওকে? নগদ প্রবাহ বিবরণী সবার শেষে গিয়ে কি হবে? যোগ হবে, হ্যাঁ? তো এই যে প্রারম্ভিক নগদ, গত বছরের যেটা, এটা হলো প্রারম্ভিক। চলতি বছরের যেটা, এটা কি? সমাপনী। তো প্রারম্ভিক নগদটা যোগ হলে আমরা কি পেয়ে যাব? সমাপনী নগদটা পেয়ে যাব, ওকে স্যার? আচ্ছা, তো নগদ বাদে বাকিগুলোকে নিয়ে আমরা একটু চিন্তা করি। সেটা হলো, তাহলে স্যার একটু দেখো, আমরা যখন নগদ প্রবাহ বিবরণী করব, হ্যাঁ, তখন এই প্রশ্নটা অ্যানালাইসিস করার সময় আমরা 3টা কথা মাথায় রাখবো। কয়টা কথা? এক, এই যে এই নগদ প্রবাহ বিবরণীতে আসবে, নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে, আসবে। তবে পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন এদের কারো মধ্যে যাবে না, একদম স্বতন্ত্রভাবে সবার শেষে আসবে। নগদ প্রবাহ বিবরণীতে আসবে, বাট পরিচালনে যাবে না, বিনিয়োগেও যাবে না, অর্থায়নে যাবে না, কোনো ভাগের মধ্যে যাবে না, ও আলাদাভাবে সবার শেষে আসবে। এটা হলো নগদ নিয়ে কথা। 2 হলো পুঞ্জীভূত অবচয়। এই পুঞ্জীভূত অবচয় ও নগদ প্রবাহ বিবরণীতেই আসবে না, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন বা কোনো জায়গায় ও আসবে না, একদম টোটালি নগদ প্রবাহ বিবরণীর বাইরে থাকবে, ও আসবেই না। সেইমভাবে সংরক্ষিত আয়, এই ব্যাটাও নগদ প্রবাহ বিবরণীর কোথাও আসবে না, নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্তই হবে না। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে পুঞ্জীভূত অবচয় আর সংরক্ষিত আয়, এরা নগদ প্রবাহ বিবরণীর কোথাও আসবে না, মানে টোটালি এক্সক্লুডিং থাকবে। কিন্তু নগদ, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন এই অংশগুলোতে আসবে না, বাট নগদ প্রবাহ বিবরণীতে আসবে সবার শেষে। ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই যে পুঞ্জীভূত অবচয়, এটা নগদ প্রবাহ বিবরণীর কোথাও যাবে না, সংরক্ষিত আয় এটাও নগদ প্রবাহ বিবরণীর কোথাও যাবে না। সো এই টাকাগুলোকে আমরা কোথাও নিব না, ওকে? আর নগদ আসবে, বাট ও সবার শেষে আসবে। সো নগদটি স্পেশাল আইটেম, এটাকেও আমরা আউট অফ কাউন্টে রাখি, হ্যাঁ? এইবার বাকি যারা আছে এদেরকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব যে কে কোথায় যাবে, কে পরিচালনে যাবে, কে বিনিয়োগে যাবে, কে অর্থায়নে যাবে, ওকে?
স্যার এটা এটা কি বলো তো? প্রাপ্য হিসাব। আচ্ছা, প্রাপ্য হিসাব মানে কি? চলতি সম্পদ। প্রাপ্য হিসাব মানে কি? চলতি সম্পদ। এখন একটু দেখো, চলতি সম্পদ এটা কোথায় যায়? পরিচালন কার্যক্রমে যায়। যেহেতু প্রাপ্য হিসাবটা চলতি সম্পদ, এটা কোথায় যাবে? পরিচালন কার্যক্রমে যাবে, তাই না? বলো। আচ্ছা, যেটা স্থায়ী সম্পদ ওইটা কোথায় যাবে? বিনিয়োগ কার্যক্রমে। যেটা দীর্ঘমেয়াদী দায় বা মালিকানা সত্ত্ব সেটা কোথায় যাবে? অর্থায়ন কার্যক্রমে। কিন্তু শর্ত হলো বাড়তে হবে অথবা কমতে হবে। যদি আগের মতোই থাকে তাহলে কিন্তু যাবে না। ওকে, ধরো প্রাপ্য হিসাব গত বছর 10,000, এবছরও 10,000, তার মানে প্রাপ্য হিসাব বেড়েছে? প্রাপ্য হিসাব কমেছে? না। তার মানে আমি প্রাপ্য হিসাব, যদিও এটা চলতি সম্পদ, পরিচালনা যাওয়ার কথা, বাট নিব না। কেন নিব না? কারণ এটা বাড়েও নাই, কমেও নাই। ওকে, তাহলে মানে চলতি সম্পদ, চলতি দায় কোথায় যাবে? পরিচালনে। শর্ত হলো বাড়তে হবে অথবা কমতে হবে। ওকে, স্থায়ী সম্পদ কোথায় যাবে? বিনিয়োগে। শর্ত হলো কি? বাড়তে হবে অথবা কমতে হবে। দীর্ঘমেয়াদী দায় কোথায় যাবে? অর্থায়নে। শর্ত হলো বাড়তে হবে অথবা কমতে হবে। ক্লিয়ার? এই কথাগুলো আমরা মাথায় রাখবো। ওকে, তো স্যার আমরা একটু দেখি প্রাপ্য হিসাব। বলো, গত বছর কত ছিল? 11,700। এই বছর কত আছে? 10,600। তাহলে আমরা যখন কম্পেয়ার করব, এই বছরের তুলনায় গত বছর এইভাবে করব, নাকি গত বছরের তুলনায় এই বছর? গত বছরের তুলনায় এই বছর বেড়েছে না কমেছে? কমেছে। তার মানে প্রাপ্য হিসাব কি হয়েছে স্যার? হ্রাস পেয়েছে। কোনো একজন ক্যালকুলেটর হাতে নাও প্লিজ, এবং খুবই ফাস্ট ক্যালকুলেট করবে। এটা খুবই ডিস্টার্বিং হয় যখন তোমরা ঝিমাও, আর নাহলে আমাকে দিতে পারো। আচ্ছা, তাহলে 11,700 থেকে আমরা যদি 10,600 মাইনাস করি তাহলে কত হয়? 1,100। কত হয় স্যার? 1,100। তাহলে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে কত? 1,100। এই যে প্রাপ্য হিসাব হ্রাস মানে কি? চলতি সম্পদ হ্রাস। তো চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি, এগুলো কোথায় যায় বলো তো? পরিচালন কার্যক্রমে। কোথায় যায়? পরিচালন কার্যক্রমে, রাইট? তাহলে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে 1,100 টাকা। এই আইটেমটাকে আমরা ধরে কোথায় বসাবো? পরিচালন কার্যক্রমে বসাবো। ওকে, দেন ভূমি। ওকে, ভূমিটা কি স্যার? স্থায়ী সম্পদ। দেখো তো, গত বছর ভূমি কত ছিল? 1,300। এই বছর ভূমি কত? 10,000। তাহলে গত বছরের তুলনায় এই বছর ভূমি বেড়েছে না কমেছে? কমেছে। ভূমি হ্রাস পেয়েছে। তাহলে ভূমি হ্রাস পেয়েছে। আচ্ছা, ভূমি কত হ্রাস পেয়েছে? 3,000। এটা আমরা কোথায় নিব বলো তো? বিনিয়োগ কার্যক্রমে, বিকজ এটা একটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ বাড়লে বা স্থায়ী সম্পদ কমলে এটা কোথায় যাবে? বিনিয়োগ কার্যক্রমে যাবে, রাইট? ওকে, ফাইন। দালান কোঠা। দেখো তো, গত বছর দালান কোঠা কত ছিল? 35,000। এই বছরেও দালান কোঠা কত? 35,000। তাহলে গত বছরের তুলনায় এই বছর দালান কোঠা বেড়েছে? নো। কমেছে? নো। কোনো চেঞ্জ এসছে? নো। তাহলে দালান কোঠা যদিও স্থায়ী সম্পদ, এটা কোথায় যাওয়ার কথা? বিনিয়োগে। বাট আমরা কি এটাকে বিনিয়োগে নিব? কেন নিব না? বিকজ দেয়ার ইজ নো চেঞ্জ। ওকে, যদি কোনো চেঞ্জ না থাকে তার মানে আমরা ক্রয়ও করি নাই, বিক্রয় করি নাই, আমাদের নগদ প্রবাহের কোনো পরিবর্তন হয় নাই। দ্যাটস ওয়াই দালান কোঠা যদিও স্থায়ী সম্পদ, যদিও বিনিয়োগে যাওয়ার কথা, বাট আমরা এটাকে নিব না। ওকে, পুঞ্জীভূত অবচয়টা তো বাদই, ওরে তো কোথাও আমরা নিব না। আর মোট সম্পদ, এটা তো মোটই, এটার তো আর আলাদা, মানে মোট সম্পদ আর আলাদা কোনো আইটেম না, তাই না? সো এটা বাদ। এবার আসো আমরা কোথায় যাব? দায়ের দিকে, দায় ও মালিকানা সত্ত্বের দিকে। ওকে, তো দায় ও মালিকানা সত্ত্বের দিকে দেখো আমরা এট ফার্স্ট কাকে পাচ্ছি বলো তো? প্রদেয় হিসাব। আচ্ছা, প্রদেয় হিসাব দেখো, প্রদেয় হিসাব গত বছর কত ছিল? 16,550। এই বছর কত? 7,185। তাহলে গত বছরের তুলনায় এই বছর প্রদেয় হিসাব বাড়লো না কমলো? কমলো। কত কমলো বলো তো স্যার? আচ্ছা, তাহলে প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে, রাইট? 9,365, রাইট? তাই 9,365 টাকা প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে। স্যার তোমরাই বলো, প্রদেয় হিসাব এটা কি জিনিস? চলতি দায়। আর চলতি দায়ের ঠিকানা কোনটা? পরিচালন কার্যক্রম। সো প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে মানে চলতি দায় হ্রাস পেয়েছে। এটাকে আমরা কোথায় নিয়ে যাব? পরিচালন কার্যক্রমে নিয়ে যাব। ওকে, প্রদেয় নোটটা অর্থায়নে যাবে, বাট প্রদেয় হিসাব, প্রদেয় বিল, হ্যাঁ, প্রদেয় ব্যয়, এগুলো যাবে পরিচালনে, বাট প্রদেয় নোটটা যাবে অর্থায়নে। ওকে, কেন? কারণ প্রদেয় নোট ডিরেক্টলি ফাইন্যান্সিংয়ের সাথে ইনভলভ,
রিলেটেড। ওকে, আচ্ছা সাধারণ শেয়ার, স্যার গত বছর সাধারণ শেয়ার কত ছিল? 34,500। এই বছর সাধারণ শেয়ার কত? 37,500। তাহলে গত বছরের তুলনায় এই বছর সাধারণ শেয়ার বেড়েছে। তো সাধারণ শেয়ার যখন বাড়ে তার মানে হলো আমরা নতুন করে সাধারণ শেয়ার বিক্রি করেছি বা সাধারণ শেয়ার ইস্যু করেছি। হ্যাঁ, আমরা এই যে শেয়ার বাজারে আমাদের কোম্পানির শেয়ারগুলো জনগণের কাছে বিক্রি করি, এই কাজটাকে শেয়ার ইস্যু করা বলে। কি বলে? বা আমরা জনগণের কাছে বন্ড বিক্রি করেছি বা ডিবেঞ্চার বিক্রি করেছি টাকা সংগ্রহের জন্য, এই কাজটাকে বন্ড ইস্যু বলে বা ডিবেঞ্চার ইস্যু বলে। ওকে, তাহলে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো যদি আমাদের হয়ে থাকে, আমাদের কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার আমাদের অর্থায়নের জন্য আমরা যদি জনসাধারণের কাছে বিক্রি করি, এই কাজটাকে কি বলা হয়? শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইস্যু করা। ওকে, তো সাধারণ শেয়ারের পরিমাণ কি এমনি এমনি বাড়ছে নাকি আমরা নতুন করে শেয়ার বেচে টাকা কালেক্ট করছি? এর জন্যই তো টাকাটা বেড়েছে, রাইট? 34,500 থেকে বেড়ে কত হয়েছে? 37,500। কত টাকা বেড়েছে এখানে? 3,000 টাকা বেড়েছে। তাহলে সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি পেয়েছে, রাইট? তো আমরা সবাই জানি সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঋণপত্র, বন্ধকি ঋণ এগুলো সবই কি স্যার? এগুলো সবই অর্থায়ন কার্যক্রম। এগুলো সবই কি? অর্থায়ন কার্যক্রম। তাহলে সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি পেল। কত টাকা বৃদ্ধি পেল? 3,000 টাকা। এটা কোথায় যাবে স্যার? অর্থায়ন কার্যক্রমে যাবে, রাইট? আচ্ছা, একটু মানে ভুল হয়েছে, মানে বিষয়গুলো কিন্তু এইরকম। হ্যাঁ, আমি আসলে মানে কি করব, মিস্টেক হয়ে গেছে, টাকাগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, সংরক্ষিত আয় কত? 11,565। এটা তো কোথাও যাবে না, যাবে বলো? যাবে না। আর এটা মোট দায় বা মোট মালিকানা মূলধন, এটার আলাদা কোনো কাজ নেই। ওকে, তাহলে দেখো আমরা আর্থিক অবস্থার বিবরণীটাকে অ্যানালাইসিস করে আমরা কিন্তু বুঝে গেলাম কে কোথায় যাবে, রাইট? কে কোথায় যাবে, এটা নিয়ে আর কোনো ডাউট আছে আমাদের? নো। আচ্ছা, তো আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে যে ইনফরমেশন পেলাম, এটাই কি সাফিসিয়েন্ট ম্যাথ করার জন্য? উত্তর হচ্ছে না, এটা সাফিসিয়েন্ট না। এর বাহিরেও আমাদের কিছু ইনফরমেশন আছে যেগুলো সমন্বয়ের মধ্যে বা নিচে অন্যান্য তথ্য। হ্যাঁ, তো আমরা একটু এগুলোও দেখি। কি বললো স্যার? নেট মুনাফা 18,500 টাকা। নেট মুনাফা কোথায় যায়? পরিচালন কার্যক্রমে যায়। সো এই 18,500 টাকাকে আমরা কোথায় বসাবো? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহে বসাবো। জিভে প্যাচ খেয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, নগদ লভ্যাংশ, ওই দিন জানো যে নিউজ প্রেজেন্টার, মানে নিউজ প্রেজেন্টার আছে না? আচ্ছা আচ্ছা, নিউজ প্রেজেন্টার, তো উনি একটা কোর্স করাচ্ছে কেমন যেন, মানে এদের নাকি জীবের মধ্যে জড়তা কমে যায় আর কি। স্যার ওকে ফাইন। এবার একটু দেখো এখানে কি বলছে? নগদ লভ্যাংশ প্রদান 16,935 টাকা। আচ্ছা, আমরা নগদ লভ্যাংশ প্রদান করেছি, তো স্যার যদি নগদ লভ্যাংশ প্রদান করা হয় কি হবে? অর্থায়ন কার্যক্রমে যাবে, রাইট? তাহলে এইটা অর্থায়ন কার্যক্রমে যাবে। আচ্ছা, ভূমি বিক্রয় করা হয়েছে 2,450 টাকা। দেখো আমরা অলরেডি এখানেই বুঝেছি যে ভূমি হ্রাস পেয়েছে, তাই না বলো? তো ভূমি হ্রাস পাওয়া মানে কি? একটা স্থায়ী সম্পদ কমে যাওয়া মানে কি? আমরা সেটা বিক্রি করেছি। ওই কথাটাই আবার নিচে বলছি, ভূমি হ্রাস পেয়েছে, তাই না বলো? একই কথা নিচেও বলছি, যেটা বলতেছিলাম। তো দেখো আমরা প্লিজ দেখো, আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যে ইনফরমেশনটা দেখলাম যে গত বছরে আমাদের ভূমি ছিল 13,000, এই বছর ভূমি কত? 10,000। তার মানে ভূমি হ্রাস পেয়েছে 3,000, অর্থাৎ আমরা ভূমি বিক্রি করেছি কত? 3,000। হ্যাঁ, এটা আমরা পেলাম। সেম তথ্যটাই আবার কোথায় দেয়া আছে? সমন্বয়ে, যে ভূমি বিক্রি করা হয়েছে কত? 2,450 টাকায়। এবার আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটা মাস্ট বি আমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো যে চলতি সম্পদ, চলতি দায়, এরা যদি বাড়ে, এরা যদি কমে, যা বাড়বে যা কমবে তাই আমরা পরিচালনে নিয়ে বসাবো। ওকে, আমরা যখন পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করি তখন আমরা কোন আইটেমগুলোকে আনি বলো তো? চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি দায় হ্রাস, চলতি দায় বৃদ্ধি। তো এই যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যেমন প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে কত? 1100 টাকা পেলাম, আমরা এই 1100 টাকাই এনে পরিচালনে বসিয়ে দেব। ওকে, আবার যেমন ধরো প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে কত? 9,365 টাকা, আমরা এই 9,365 টাকাকেই এনে পরিচালনে বসিয়ে দেব। অর্থাৎ পরিচালনের যে আইটেমগুলো, চলতি সম্পদ, চলতি দায়, এরা আর্থিক অবস্থার বিবরণীতে যত বাড়বে যত কমবে
ঠিক ততকেই আমি কি করব, চোখ বন্ধ করে পরিচালনায় বসিয়ে দেব নির্দ্বিধায়। কিন্তু যারা বিনিয়োগ বা যারা অর্থায়নের আইটেম, অর্থাৎ বিনিয়োগের আইটেম কারা, স্থায়ী সম্পদ, যদি স্থায়ী সম্পদ বাড়ে বা স্থায়ী সম্পদ কমে, এই আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ যত বাড়বে যত কমবে, চোখ বন্ধ করে তাকে এনে বিনিয়োগে বসানো যাবে না। কেন যাবে না জানো? দেখো, এই যে আর্থিক অবস্থার বিবরণীতে 13,000 থেকে কমে কত হয়েছে, 10,000। তার মানে আমরা ভূমি, মানে আমাদের ভূমি হ্রাস পেয়েছে কত, 3,000। তার মানে আমরা ভূমি বিক্রি করেছি কত, 3,000। তাহলে নগদ বিনিয়োগ কার্যক্রমে ভূমি বিক্রয় কত লেখা উচিত, 3,000। কিন্তু সমন্বয় কি বলতেছে যে ভূমি বিক্রয় 2,450। তার মানে একই জিনিস দুই জায়গায় বলছে, তাই না? একই জিনিস কয় জায়গায়, দুই জায়গায়। এবং তুমি ডাউট ফিল করতেছো না কি ভাই, ভূমি আমার কমলো 3,000, কিন্তু এখানে বলতেছে ভূমি বিক্রয় কত, 2,450। এই বিষয়টার মানে কি জানো? এই বিষয়টার মানে হলো, যখন আমরা একটি স্থায়ী সম্পদ বিক্রি করি, তখন ওই স্থায়ী সম্পদ, যেই ধরো আমি এই সম্পদটা বিক্রি করছি, ধরো আমি এই ভূমিটা বিক্রি করছি, তো এই ভূমিটা বিক্রি করে আমি পেয়েছি কত, 2,450 পেয়েছি কত, কিন্তু এই ভূমিটার মূল্য কত, 3,000। তাহলে আমি যখন ভূমিটা বিক্রি করব, আমার কাছ থেকে ভূমিটা চলে যাবে, তো আমার কাছ থেকে যে সম্পদটা চলে গেল ওই সম্পদটার মূল্য কত, 3,000। তার মানে আমি আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকার সম্পদ কমাচ্ছি, 3,000 টাকার সম্পদ কমাচ্ছি। বাট অ্যাকচুয়ালি আমি হাতে কি 3,000 পেয়েছি, না, হাতে পেয়েছি কত, 2,450 টাকা। বুঝছো? তাহলে ভূমি বিক্রয় ভূমি হ্রাস কথাটা ঠিক আছে, কিন্তু আমি কি 3,000 পেয়েছি নাকি আমি 2,450 পেয়েছি? তাহলে আমি যদি অন্ধের মতো এটারে বিশ্বাস করি, তাহলে কি আমার অঙ্কটা হবে না। তাহলে স্থায়ী সম্পদ যতটুকু বাড়বে, স্থায়ী সম্পদ যতটুকু কমবে, সেটাকেই ধরে বিনিয়োগে বসানো যাবে না। যদি বসে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করব? আমরা যদি দেখি আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ বাড়ছে বা কমছে, যত বাড়ছে বা যত কমছে, সেটাকে বিনিয়োগে বসানোর আগে সমন্বয়ের সাথে একটু ক্রস চেক করে নিব। যেমন আমরা দেখলাম আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের ভূমি হ্রাস পেয়েছে কত, 3,000। অর্থাৎ আমরা ভূমি বিক্রি করছি কত টাকার, 3,000। এখন আমরা কি 3,000 টাকা পেয়েছি? এটা একটু ক্রস চেক করি। সমন্বয়ের মধ্যে ভূমি বিক্রয় নিয়ে কিছু বলছে? ইয়েস, বলছে। কত? তার মানে ভূমি বিক্রি করেছি, বাট আমরা পেয়েছি কত, 2,450। তার মানে আমরা বিনিয়োগে বসাবো কত, 2,450। যদিও ভূমি কমছে কত, 3,000 টাকা। ক্লিয়ার? পরিচালনের ক্ষেত্রে আমরা এত যাচাই বাছাই করবো? উত্তর হলো না। এই যে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে, এইগুলার কোনো যাচাই বাছাইয়ের দরকার নেই, যা তাই ধরে পরিচালনে বসিয়ে দেব। কিন্তু বিনিয়োগের আইটেমগুলো বসানোর আগে আমরা ক্রস চেক করব। আর্থিক অবস্থার বিবরণীর সাথে কাকে, সমন্বয়কে ক্রস চেক করে দেন আমরা বসাবো। আমরা অন্ধের মতো আর্থিক অবস্থার বিবরণীতে যা পাবো তাই বসাবো না। এই কথাটা কার জন্য প্রযোজ্য? বিনিয়োগের জন্য প্রযোজ্য। আর কার জন্য? অর্থায়নের জন্য। আর কার জন্য? অর্থায়নের জন্য। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? গুড। দেয়া না থাকলে ওই যে আর্থিক অবস্থার বিবরণী যা তাই। ধরো সমন্বয়ের মধ্যে ভূমি বিক্রি 2,450 টাকা বলে নাই, ও গুড, ও ভালো একটা কোয়েশ্চেন করছে। ধরো এই কথাটা সমন্বয়ের মধ্যে বললো না, ওকে? তাহলে এখন আমি কি, যে আমরা এখানে কি দেখলাম, যে ভূমি হ্রাস পেয়েছে কত, 3,000। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা কি 3,000 টাকা পেয়েছি কিনা এই সম্পর্কে সমন্বয় কিছু বলছে? ক্রস চেক করার উপায় আছে? যেহেতু উপায় নাই, তাহলে আমরা বিনিয়োগে কত বসাবো, 3,000ই বসাবো। ওকে? আর যদি সমন্বয়ে ওই সম্পর্কে কিছু বলে, তাহলে সমন্বয়ে যা বলবে তাই রাইট। বুঝতে পেরেছ? গুড। আচ্ছা, দেখো আমাদের এতদিনের সাধনা সফল হচ্ছে না, বলো? এই যে আমরা বেসিকগুলো নিয়ে একদিন দুই দিন কথা বললাম, এখন সবার মাথায় ঢুকতেছে না। সো তারাই ভালো স্টুডেন্ট যারা রেগুলার থাকে। ইরেগুলার স্টুডেন্ট যতই মেধাবী হোক, তারা একসময় ঝরে পড়বি। সো রেগুলার থাকতে হবে। আচ্ছা আসো, এখন ক বললো ভূমি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ভূমি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। স্যার, কোনো একটা সম্পদ বিক্রি করে আমাদের লাভ হলো না ক্ষতি হলো, এটা আমরা কীভাবে যাচাই করি জানো? ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ এটা হলো একটা মেশিন, ওকে? আমি এই মেশিনটাকে 2 বছর আগে 1 লাখ টাকা দিয়ে কিনেছি। ধরো মেশিনটার মেয়াদকাল হলো 5 বছর। এই মেশিনটা আমি কয় বছর ইউজ করতে পারবো? 5 বছর ইউজ করতে পারবো, ওকে? প্রতি বছর তাহলে এই মেশিনটার অবচয় কত হবে? 20,000।
আচ্ছা, আমি এই মেশিনটাকে 2 বছর আগে কিনেছিলাম 1 লাখ টাকা দিয়ে। ওকে, আমি 2 বছর ব্যবহার করলাম, করে এখন আমি মেশিনটা বিক্রি করে দিলাম 50,000 টাকায়। আচ্ছা না, ধরো আমি এখন মেশিনটা বিক্রি করে দিলাম 70,000 টাকায়। কত টাকায়? তাহলে আমি মেশিনটা ক্রয় করেছিলাম কত? 1 লাখ টাকা দিয়ে। ওকে, আর আমি এখন মেশিনটা বিক্রয় করলাম কত টাকায়? 70,000 টাকায়। তোমরা বলো, এখানে যারা আসছো সবাই বলো, এই মেশিনটা বিক্রি করে আমার কি লাভ হলো নাকি আমার ক্ষতি হলো? 1 লাখ টাকা দিয়ে আমি 2 বছর আগে মেশিনটা কিনেছিলাম, এখন আমি মেশিনটাকে বিক্রি করেছি কত টাকায়? 70,000 টাকায়। তার মানে এটা হলো মেশিনটার ক্রয় মূল্য আর এটা হলো মেশিনটার বিক্রয় মূল্য। তো আমি তোমাদেরকে প্রশ্ন করলাম যে এই মেশিনটা বিক্রি করে আমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। আচ্ছা, তোমরা কি বলতেছো ক্ষতি হয়েছে? আচ্ছা, যারা ক্ষতি হয়েছে চিন্তা করতেছো তারা হয়তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের ডিফারেন্সটা আছে, আমি 1 লাখ টাকা দিয়ে কিনে 70,000 টাকায় বিক্রি করছি, ও আচ্ছা আমার তাহলে 30,000 টাকা ক্ষতি হয়েছে। ভাই, যারা এই যে এমন সহজ সরল মানুষ, এই যুগে কিন্তু তাদের কোনো মানে কি নাই, খাওয়া নাই। এত সহজ সরল হলে হবে না। কেন হবে না? কারণ তুমি মেশিনটা ক্রয় করেছো 1 লাখ টাকা দিয়ে, কবে? 2 বছর আগে। এবং মেশিনটার মেয়াদকাল কয় বছর? 5 বছর। তার মানে 1 বছর ব্যবহার করলে অবচয় হবে কয় টাকা? 20,000। তো তুমি মেশিনটা কয় বছর ইউজ করেছো? 2 বছর। তাহলে 2 বছরের মোট অবচয়। আচ্ছা দেখো, আমি যদি এখানে লিখি প্রথম বছরের অবচয়, প্রথম বছরের অবচয় কয় টাকা? 20,000, রাইট? আচ্ছা, দ্বিতীয় বছরের অবচয় কত? 20,000। দ্বিতীয় বছর 40,000 না 20,000? তাহলে 2 বছরের মোট অবচয়, মোট অবচয় কত বলো তো? 40,000 টাকা। এই মোট অবচয়কে আমরা কি মোট অবচয় বলি নাকি পুঞ্জীভূত অবচয় বলি? পুঞ্জীভূত অবচয় কত? 40,000। তো এখন আমাকে কি করতে হবে জানো? আমরা যখন কোনো একটা মেশিন বা কোনো একটা সম্পদ বিক্রি করব, আমরা কখনোই বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যকে কম্পেয়ার করব না, কখনোই না, ভুলেও না। অলওয়েজ আমরা বিক্রয় মূল্যের সাথে কম্পেয়ার করব কাকে জানো? বই মূল্যকে। কাকে? এই বই মূল্যের আরেকটা নাম হলো পুস্তক মূল্য। কি স্যার? পুস্তক মূল্য। তো অলওয়েজ যখনই আমরা কোনো একটা সম্পদ বিক্রি করব, বিক্রয় মূল্যের সাথে আমরা কম্পেয়ার করব কাকে? বই মূল্য বা পুস্তক মূল্যকে। এখন বই মূল্য বা পুস্তক মূল্য আমরা কিভাবে পাই? এই যে ক্রয় মূল্য 1 লাখ, এইখান থেকে আমরা মাইনাস করে দিব কাকে? পুঞ্জীভূত অবচয়কে। তাহলে পুঞ্জীভূত অবচয় কত? 40,000 ইকুয়াল কত হয়? 60,000 টাকা। তাহলে বল, আমরা যে মেশিনটা বিক্রি করলাম, এই যে মেশিনটা আমরা বিক্রি করলাম, এই মেশিনটাকে আমরা কিনেছিলাম কত দিয়ে? 1 লাখ দিয়ে। ব্যবহার করলাম কয় বছর? 2 বছরের মোট অবচয় বা পুঞ্জীভূত অবচয় কত? 40,000। তাহলে ক্রয় মূল্য 1 লাখ থেকে পুঞ্জীভূত অবচয় 40,000 বাদ দিলাম। বাদ দিয়ে আমরা কি পেয়ে গেলাম? এই মেশিনটার বই মূল্য কত? এই বই মূল্য বা পুস্তক মূল্য বা প্রকৃত মূল্য একই কথা। যেদিন বিক্রি করলাম মেশিনটা, ওই দিন এই মেশিনের প্রকৃত মূল্য কত? 60,000 বা পুস্তক মূল্য কত? 60,000। আমরা মেশিনটা বিক্রি করেছি কততে? তাহলে 60,000 টাকার জিনিস বিক্রি করছি কত? 70। আমার কি 30,000 ক্ষতি হয়েছে নাকি উল্টা 10,000 লাভ হয়েছে? 10,000 লাভ হয়েছে। তাহলে দেখো, যে কোনো একটা সম্পদ বিক্রি করে আমাদের লাভ হলো না ক্ষতি হলো, এটা যদি আমরা পেতে চাই, অবভিয়াসলি আমরা কি করব? ওই সম্পদের বিক্রয় মূল্য থেকে মাইনাস করব কাকে? পুস্তক মূল্যকে। বিক্রয় মূল্য থেকে মাইনাস করব কাকে? পুস্তক মূল্যকে। আর পুস্তক মূল্যটা আমরা কিভাবে পাবো? সম্পদের ক্রয় মূল্য থেকে বাদ দিব কাকে? পুঞ্জীভূত অবচয়কে। ওকে, তাই না? আচ্ছা, গুড। তাহলে আসো, আমি এতক্ষণ যা বুঝালাম তার আলোকে এখন কটা আমরা সলভ করব। স্যার প্লিজ, কথা না। আচ্ছা, ওকে, তো চলো আমরা এখন ক করি। আচ্ছা, ক কি বললো? ভূমি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা ধরে নিলাম লাভ। রেজাল্টটা যদি পজিটিভ হয় লাভ বা মুনাফা, আর রেজাল্টটা যদি নেগেটিভ হয় তাহলে কী হবে? ক্ষতি। তো আমরা এখানে লিখি মেশিন, সরি এটা মেশিন না, এটা কি? ভূমি। আচ্ছা, ভূমি বিক্রয়জনিত
ভূমি বিক্রয়জনিত মুনাফা ইকুয়াল, তাহলে আমরা এখানে কি লিখব বলো তো, ভূমির বিক্রয় মূল্য মাইনাস ভূমির পুস্তক মূল্য। স্যার প্লিজ কথা না। আচ্ছা, ভূমির বিক্রয় মূল্য মাইনাস ভূমির পুস্তক মূল্য। আচ্ছা, তো আমরা ভূমি বিক্রি করছি কয় টাকা দিয়ে বলো, 2450 টাকায়, মাইনাস ভূমির পুস্তক মূল্য, যে জমিটা বা যে ভূমিটা আমরা বিক্রি করেছি তার পুস্তক মূল্য, তাই না? আচ্ছা, এখন বলো পুস্তক মূল্য আমরা কিভাবে পাই? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যে ভূমিটা বিক্রি করেছি সেটা আমাদের কাছ থেকে কমে গেছে না? আচ্ছা, কমে গেছে, তাহলে কত টাকার ভূমি কমে গেছে? 3000। এই 3000 হলো ভূমির ক্রয় মূল্য। এই 3000 কি ভূমির? এখন এই ভূমির ক্রয় মূল্য 3000, এখান থেকে আমরা বাদ দিব কি ভূমির অবচয়। আচ্ছা বলো, ভূমির কি কখনো অবচয় হয়? না। তাহলে ভূমি এটা হলো একটা এক্সেপশনাল ফিক্সড অ্যাসেট যার কোনো অবচয় নাই। তার মানে ভূমির যা ক্রয় মূল্য সেটাই কি ভূমির পুস্তক মূল্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো কত? 3000। ওকে, তারপরেও যদি আমার কথা বিলিভ না করো তাহলে এটা তো তুমি পেলা ক্রয় মূল্য, এখান থেকে মাইনাস করবা কি পুঞ্জীভূত অবচয়। বলো তো আমাদের প্রশ্নে কোথাও যেমন দালান কোঠার পুঞ্জীভূত অবচয় আছে, ভূমির পুঞ্জীভূত অবচয় আছে? না। আচ্ছা, আমাদের অন্যান্য বা সমন্বয়ে কি আছে? কোথাও কি আছে? নাই। বের করার কোনো উপায় আছে? নাই। ভূমির কি পুস্তক মূল্য দেয়া আছে? নাই। তার মানে আমরা ভূমির ক্রয় মূল্যটাকেই বাধ্য হয়ে কি ধরে নিব? ভূমির পুস্তক মূল্য। কারণ ভূমির অবচয়ও নাই, আবার ভূমির বই মূল্যটাও দেয়া নাই, আর এগুলা বের করার কোনো উপায়ও দেয়া নেই। বাধ্য হয়ে যতটুকু ভূমি হ্রাস পেল সেটাকেই আমরা কি ধরে নেব? ভূমির পুস্তক মূল্য। কত স্যার? 3000। এখন তাহলে রেজাল্টটা কি হচ্ছে? মাইনাস 550 টাকা। তো আমরা লিখছি মুনাফা, রেজাল্টটা কি? মাইনাস। তার মানে কি মুনাফা হয়েছে না ক্ষতি? তাইলে উত্তরে লেখা যায় অতএব ভূমি বিক্রয় জনিত ক্ষতির পরিমাণ 550 টাকা। ওকে স্যার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ, সেটা হলো এই যে ভূমির বিক্রয়জনিত ক্ষতি 550 টাকা, এটাকে তুমি ফেলে দিবা? না, ফেলে দিবা না। এটাকে কোথায় নিবা? পরিচালন কার্যক্রমে। তাহলে এই যে ভূমি বিক্রয়জনিত ক্ষতির পরিমাণ 550, এটা কোথায় যাবে? পরিচালন কার্যক্রমে। তাহলে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কতে তো এটা করতে বলছে দেখে আমরা করলাম, যদি না করতে বলতো তাহলে কি করতাম? দেখো, যখনই আমরা কোনো একটা ফিক্সড অ্যাসেট সেল করব, স্থায়ী সম্পদ বিক্রি করব, তখনই এই সম্পদটা বিক্রি করে আমার লাভ হইলো না ক্ষতি হইলো এটা আমরা নির্ণয় করব। যখনই তুমি দেখবা কোনো একটা স্থায়ী সম্পদ বিক্রি করা হয়েছে, সাথে সাথে তুমি কি করে নিবা? স্থায়ী সম্পদ বিক্রি করে মুনাফা হলো না ক্ষতি হলো সেটাও নির্ণয় করবা। কেন? স্থায়ী সম্পদ বিক্রয় এটা বিনিয়োগে যাবে, বাট লাভ বা ক্ষতি ওইটা কোথায় যাবে? পরিচালনা যাবে। এখন স্থায়ী সম্পদ বিক্রয় তুমি বিনিয়োগে নিলা, বাট লাভ বা ক্ষতি এটাকে পরিচালনায় নিলা না, তোমার অঙ্ক হবে না, কাটা যাবে? কাটা যাবে। তাহলে স্থায়ী সম্পদ বিক্রয় এটার একটা বাই প্রোডাক্ট আছে, সেটা কি? বাই প্রোডাক্টটা কি? মুনাফা অথবা ক্ষতি, লাভ অথবা ক্ষতি। তাহলে যখনই তুমি প্রশ্নে দেখবে স্থায়ী সম্পদ বিক্রয় আছে, তখনই তুমি কি করবা? ওই স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফাটা বা ওই স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতিটা নির্ণয় করবা, এবং এই মুনাফা বা ক্ষতিটাকে কোথায় বসাবা? পরিচালনায় বসাবা। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি? গুড। তাহলে সবাই কি ক তুলে ফেলছো? ক তুলেছ? গুড। খ কি বললো? পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। তার মানে এখন আমরা কি করব? পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ কত সেটা নির্ণয় করব। কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে। ওকে, আচ্ছা, পরোক্ষ পদ্ধতিতে নির্ণয় করব। স্যার, তো পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করার যে কার্যক্রম সেটা শুরু হয় কি দিয়ে? নিট মুনাফা দিয়ে। কি দিয়ে? নিট মুনাফা দিয়ে, রাইট? আচ্ছা, তোমরা একটু প্রশ্নের দিকে যদি তাকাও, সবাইকে কি তুমি পরিচালনায় নিবা বলো? না। কাকে কাকে নিবা? নিট মুনাফাকে নিবা। আর কাকে নিবা বলো? প্রাপ্য হিসাব হ্রাসটাকে নিবা। আর কাকে নিবা বলো? প্রদেয় হিসাব হ্রাসটাকে নিবা। আর কাকে নিবা? এই যে ভূমি বিক্রয়জনিত ক্ষতি, এই ক্ষতিটাকেও তুমি কোথায় নিবা? পরিচালনায় নিবা। তাহলে বলো তো আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়, এখানে কয়টা আইটেম আসবে? 1
2 3 4, টোটাল কয়টা আইটেম আসবে? 4টা। আমরা স্টার্ট করব কাকে দিয়ে? নেট মুনাফাকে দিয়ে। এরপরে আমরা ওই যে প্রাপ্য হিসাব হ্রাস আনবো, প্রদেয় হিসাব হ্রাস আনবো, ভূমি বিক্রয়জনিত ক্ষতিকে আনবো, রাইট? বুঝা গেল? তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে আমরা এখানে কি লিখবো? পল্লবী লিমিটেড। ওকে, আমরা হেডলাইনটা দিয়ে নিলাম। স্যার অ্যাজ ইউজুয়াল একটা ঘর হবে, হ্যাঁ, একদম চিরচেনা একটা ঘর। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। ওকে, আমরা স্টার্ট করব কি দিয়ে স্যার? নেট মুনাফা দিয়ে। ওকে, আমরা লিখলাম নেট মুনাফা। কত টাকা নেট মুনাফা? 18,500 টাকা। ওকে, এরপরে বাকিগুলো লিখবো না, তবে স্যার বাকিগুলো লেখার আগে আমরা একটা কাজ করব, একটা কথা লিখে নিব। হ্যাঁ, আমরা লিখব নেট মুনাফাকে পরিচালন নগদে রূপান্তরের সমন্বয় সমূহ, এই কথাটা আমরা লিখে নিব। অনেকে জাস্ট সমন্বয় সমূহ লেখে, বাট মেইন কথা হলো এটা, যে আমরা নেট মুনাফা লিখলাম 18,500, এটাকে এখন আমরা কনভার্ট করব। কিসে কনভার্ট করব? পরিচালন নগদে। ওকে, পরিচালন নগদে আমরা কনভার্ট করব। কাকে? নেট মুনাফাকে। তো নেট মুনাফাকে পরিচালন নগদে রূপান্তর করার বা কনভার্ট করার সমন্বয় সমূহ, এইগুলো আমরা এখানে এই কথাটা লিখে দেন বাকিগুলোকে বসাবো। ওকে, আর কারো যদি পুরো কথাটা মনে রাখতে মানে কষ্ট হয়, মাস্ট বি সমন্বয় সমূহ লিখে নেবা। আচ্ছা, আমাকে হেল্প করো প্লিজ। তো আমরা একদম উপর থেকে যাই আস্তে আস্তে নিচ পর্যন্ত। তো সবার আগে কে আসবে বলো তো স্যার? প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য হিসাব হ্রাস। আচ্ছা, প্রাপ্য হিসাব হ্রাস কত টাকা? 1100। আগে আমরা জাস্ট বসাই, এরপরে যোগ না বিয়োগ ওটা পরে ডিসিশন নেব। জাস্ট আমরা বসাই, দেন কে আসবে স্যার? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হ্রাস। আচ্ছা, কত স্যার? 9,365। আচ্ছা, এরপরে কে আসবে বলো স্যার? হ্যাঁ, ভূমি বিক্রয়জনিত ক্ষতি আসবে। ভূমি বিক্রয়জনিত ক্ষতির পরিমাণ কত? 550। ঠিক আছে, আর কেউ কি আসবে? নো। আচ্ছা, আর কেউ আসবে না। তো আমরা এখানে বসালাম। স্যার বসানোর পর আমাদের দায়িত্বটা কি বলো তো? মানে আমাদের কাজটা কি? এই যে আমরা যাদের বসালাম, নেট মুনাফা অলওয়েজ পজিটিভ, বাট বাকি যারা এই যে সমন্বয় সমূহে যাদেরকে বসালাম, এরা যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা ফাইন্ড আউট করা। আর আমরা সবাই ট্রিক্সটা জানি, রাইট? যে পরিচালন কার্যক্রমে যাদের বসানো হয়েছে তাদেরকে ভালো মনে হইলে বিয়োগ, খারাপ মনে হইলে যোগ। মানে ভালো হলে যোগ হওয়ার কথা, বাট আমরা বিয়োগ করব। খারাপ হলে বিয়োগ হওয়ার কথা, বাট আমরা যোগ করব। ওকে, আচ্ছা, আমরা তো এই তিনটাকে বসালাম। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি, এটা এতক্ষণ যদিও বলি নাই, বাট এখন বলি। সেটা হলো আমাদের কোয়েশ্চেনের মধ্যে অবচয় দেওয়ার কথা। কি দেওয়ার কথা? অবচয় দেওয়ার কথা। আমরা যে ম্যাথ করতেছি, পরিচালন কার্যক্রমের লিস্টে কয়টা আছে বলো তো? 8টা। পরিচালন কার্যক্রমে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করার ক্ষেত্রে কয়টা আইটেম থাকে? 8টা। এক কি? নেট মুনাফা আছে না নাই? বসিয়েছি। যদি না থাকতো তাহলে আমরা কি দেখতাম? আমাদের প্রশ্নে সংরক্ষিত আয় আছে কি না। সংরক্ষিত আয় যদি থাকে মাস্ট বি নেট মুনাফাও থাকবে। তো এটা এখন আমার যাচাই করার দরকার নেই, কারণ নেট মুনাফা দেয়া আছে। দেন আমরা কি দেখব? অবচয় আছে কি না। কি দেখব? অবচয়। নেট এই যে পরিচালন কার্যক্রমের যে লিস্ট, এখানে আরেকটা কি? অবচয়। ওকে, তো আমরা দেখবো আমাদের কোয়েশ্চেনে অবচয় আছে কিনা। অবচয় কি আছে? নাই। যদি অবচয় না থাকে তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে কার উপর?
পুঞ্জীভূত অবচয়ের উপর, যে পুঞ্জীভূত অবচয় আছে কিনা। যদি প্রশ্নে পুঞ্জীভূত অবচয় থাকে, মাস্ট বি অবচয় থাকবে। এখন যদি দেয়া থাকে ওইটাকে ইউজ করব, যদি দেয়া না থাকে উই হ্যাভ টু ক্যালকুলেট, উই হ্যাভ টু ফাইন্ড আউট। এখন বলো আমাদের কোয়েশ্চেনে কোথাও অবচয় দেয়া আছে? আচ্ছা, অবচয় দেয়া নেই। এখন আমরা কাকে সার্চ করব? পুঞ্জীভূত অবচয় আছে কিনা। বলো পুঞ্জীভূত অবচয় আছে না নাই? আছে। তো পুঞ্জীভূত অবচয় যেহেতু আছে, মাস্ট বি অবচয়ও থাকা উচিত। এখন অবচয় কি আছে? নাই। তার মানে এখন আমাদেরকে কি করতে হবে? অবচয় বের করতে হবে। এখন বলো আমাদের অঙ্কে অবচয় আছে না নাই? আছে, বাট দেয়া নেই। সো এখন আমরা অবচয় বের করব, বের করে আমরা কি করব? বসাবো। তাহলে আমাদের এখন এখানে অবচয়কে বসাতে হবে। ওকে। আর আমরা ওই যে বেসিক ক্লাসে শিখেছিলাম যে অবচয় বের করার জন্য কার সাহায্য নিতে হবে? পুঞ্জীভূত অবচয়। নিয়মটা কি, সূত্রটা কি? সমাপনীর পুঞ্জীভূত অবচয় যোগ বিক্রয়কৃত সম্পত্তির পুঞ্জীভূত অবচয় বিয়োগ প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয়। আমার সাথে আরেকবার বলো প্লিজ। সমাপনী পুঞ্জীভূত অবচয়, বলো আছে না নাই? আছে। এই চলতি বছরটা হলো সমাপনী, আর গত বছরটা কি? প্রারম্ভিক। তাহলে সমাপনী পুঞ্জীভূত অবচয় কত? ৭৫০০ যোগ বিক্রয়কৃত সম্পত্তির পুঞ্জীভূত অবচয়। বলো আমরা কি কোনো সম্পদ বিক্রি করেছি নাকি করি নাই? করেছি। কি বিক্রয় করেছি? ভূমি। আমরা কিন্তু ভূমি বিক্রি করেছি। এখন এই যে আমরা ভূমি বিক্রি করলাম, এই ভূমির কোনো পুঞ্জীভূত অবচয় আছে? যদি থাকতো আমরা যোগ করতাম, নাই, তার মানে 0। মাইনাস করতে হবে কি? প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, এই যে দুইটা পুঞ্জীভূত অবচয়, এর মধ্যে বিগত বছরের যেটা বা গত বছরের যেটা, সেটা কি প্রারম্ভিক। কত? ৫০০০। আচ্ছা, আমি কি বুঝাতে পেরেছি? এই যে এটা কেন 0, এটা কি বুঝেছো? আমরা সম্পদ বিক্রি করেছি, বাট যেই সম্পদটা বিক্রি করেছি তার কোনো পুঞ্জীভূত অবচয় নাই, দ্যাটস এটা 0। ওকে। তাহলে এখন বলো যোগ বিয়োগ করলে কত হয়? ২৫০০। ওকে। তাহলে পরিচালন কার্যক্রমে মাস্ট বি নিট মুনাফা এবং অবচয়, এই দুটাকে বসাইতে হবে। ওকে। যদি তারা থাকে তো ওইটাই বসাবো, যদি না থাকে আমরা বের করে বসাবো। ওকে। নিট মুনাফাকে বের করার জন্য কার সাহায্য নিতে হয়? সংগৃহীত আয়কে। আর অবচয়কে বের করার জন্য কার সাহায্য নিতে হয়? আচ্ছা, আমাদের এই অঙ্কে অবচয় নাই, ধরো পুঞ্জীভূত অবচয়ও নেই, তো আমি বের করবো কারে দিয়ে? তো বাধ্য হয়ে আমাকে কি করতে হবে? অবচয়টাকে স্কিপ করতে হবে, কারণ এটা বের করার কোনো উপায় দেয়া নাই। বাট যেহেতু উপায় দেয়া আছে, পুঞ্জীভূত অবচয় আছে, তাহলে আর স্কিপ করা যাবে না, বের করে বসাইতে হবে। বুঝতে পেরেছো স্যার? গুড। এবার আসো, আর কেউ আসবে? নো, আর আসার মতো কেউ নেই। এবার আসো, যাকে আমাদের ভালো মনে হচ্ছে তাদেরকে মাইনাস করব, যাকে খারাপ মনে হচ্ছে তাকে প্লাস করব। তো তোমরাই বলো প্রাপ্য হিসাবটা কি? চলতি সম্পদ। তো চলতি সম্পদ হ্রাস পেলে বা সম্পদ হ্রাস পেলে ভালো না খারাপ? খারাপ। তাহলে এটা যোগই হবে, তাই না? বলো প্রদেয় হিসাবটা কি? দায়। তো দায় হ্রাস পেলে ভালো না খারাপ? দায় হ্রাস পেলে খারাপ। এই ভালো খারাপ তো পাগলও বুঝে, আর তুই বুঝোস না, এটা কেমন কথা? আচ্ছা, প্রদেয় হিসাবটা কি? দায়, তাই না? আচ্ছা, তো প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে, তার মানে এটা ভালো, সো এটা মাইনাস হবে। ওকে। ভূমি বিক্রয়জনিত ক্ষতি ভালো না খারাপ? সেটা প্লাস হবে। অবচয় খারাপ, সো এটাও কি হবে? প্লাস হবে। ওকে স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা প্লাসগুলো প্লাস করবো, মাইনাসগুলোকে মাইনাস করবো। তার মানে এই তিনটা যোগ করবো, আর এখান থেকে ৯৩৬৫ টাকা মাইনাস করে দেবা, তাই না? তাহলে ১১০০ যোগ ৫৫০ যোগ ২৫০০ মাইনাস ৯৩৬৫ কত হয়? আচ্ছা, ৫২১৫, এটা হলো কি? মাইনাস। ওকে। আচ্ছা, গুড। তাহলে এইগুলোর যোগফল হলো ৫২১৫। এবার আমরা কি করব? ১৮৫০০ থেকে ৫২১৫কে মাইনাস করে দিব। করে দাও। ১৩২৮৫। ওকে, ক্লোজ। ওকে, ক্লোজ হবে না স্যার? আর কিছুই নাই। এই যে ১৩২৮৫, এটাই হলো পরিচালন কার্যক্রম হতে নেট নগদ। আচ্ছা, নগদ প্রবাহটা কয় রকম হয়? 2 রকম। একটা হলো নগদ বহিঃপ্রবাহ, আরেকটা কি? নগদ আন্তঃপ্রবাহ। পজিটিভ হইলে আন্তঃপ্রবাহ, নেগেটিভ হলে, এখন বলো এই রেজাল্টটা কি পজিটিভ না নেগেটিভ? তাহলে কি বহিঃপ্রবাহ না আন্তঃপ্রবাহ? তাহলে এই ১৩২৬৫কে আমরা কি বলবো?
পরিচালন কার্যক্রম হতে নিট নগদ আন্তঃপ্রবাহ। ওকে, আচ্ছা তাহলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ আন্তঃপ্রবাহ, নিট নগদ আন্তঃপ্রবাহ। ওকে স্যার, আমরা বুঝতে পেরেছি, অনেক ইজি না ভাই? দেখো তুমি এই যে নগদ প্রবাহ যখন করবা তোমাকে মাস্ট বি অনেক বেশি কনসাস থাকতে হবে। হ্যাঁ, যারা মনে করো যে মনে করো হাজারটা চিন্তা নিয়ে হাজার দিকে মানে মনোযোগ দিয়ে তুমি নগদ প্রবাহ বিবরণী করবা, তাদের পক্ষে নগদ প্রবাহ বিবরণী মেলানো সম্ভব না। কারণ নগদ প্রবাহ বিবরণী মেলানোর সময় মানে মানে তোমার ব্রেনের অনেক ম্যাচুরিটি দরকার, তোমার মানে কনসাসনেসটাকে অনেক বেশি ফোকাস করা দরকার। এলোমেলো হইলে কিন্তু তুমি পারবে না। ওকে, এবার ভুল হয়ে গেছে, আর ভুল হলে ঠিক করতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা স্যার, সবাইকে তুলে ফেলছো? গুড। আচ্ছা এখন আমরা কি করবো বলো তো? গ করবো, রাইট? গ কি বললো? বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা আমি এটা কেটে দিই, এটা ফালতু একটা কথা লিখছে। আচ্ছা আমরা এখানে লিখতে পারি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ওকে, গতে কি বললো? নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ওকে স্যার, আচ্ছা এখানে যা বলছে আমি ওইটা নিলাম না। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। আমরা এখন কি করবো স্যার? নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করব। ওকে, তো আমি যদি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করি, এখানে বিনিয়োগও আসবে, অর্থায়নও আসবে, সব কিছুই চলে আসবে, তাই না বলো? ওকে, তো গ নাম্বার রিকোয়ারমেন্ট আমরা একটু চেঞ্জ করে নিলাম। কোনো সমস্যা আছে? নো, বরং আরও বেটার হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা এখন তোমরাই বলো স্যার, নগদ প্রবাহ বিবরণী যদি বলে তাহলে তোমাকে কয়টা পার্ট কমপ্লিট করতে হবে? ফার্স্ট অফ অল পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে, যেটা আমরা করে ফেলছি অলরেডি। দেন বিনিয়োগ কার্যক্রম থেকে এটা করতে হবে। দেন অর্থায়ন কার্যক্রম থেকে এটাও করতে হবে। এরপরে আমাদেরকে প্রারম্ভিক নগদ যোগ করতে হবে। দেন আমরা কি পেয়ে যাব? সমাপনী নগদ। আর সমাপনী নগদটা যদি মিলে যায়, এই যে নগদ, এটা প্রারম্ভিক আর এটা কি সমাপনী, তো আমাদের সমাপনী নগদটা যদি ৮১৫০ হয়, তার মানে বুঝবো যে আমাদের নগদ প্রবাহ বিবরণীটা ঠিক আছে। আর যদি এটার সমান না হয়, তার মানে আমাদের নগদ প্রবাহ বিবরণী ভুল হয়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা কমপ্লিট করি। কি হবে? পল্লবী লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী, তাই না? নগদ প্রবাহ বিবরণী। দেন কি লিখবো? ৩১ ডিসেম্বর ২০০০ কত সাল? 18। আমরা কত সালে করতেছি? সালের সমাপ্ত বছরের জন্য, নাকি? সমাপ্ত বছরের জন্য। ওকে স্যার, তাহলে আমাদের প্রথম পার্টটা কি ছিল? পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, রাইট? পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তো আমরা অলরেডি এটা জানি, তাই না বলো? আমরা করে ফেলছি। কয় টাকা? ১৩,২৮৫ টাকা। ওকে, ওই যে গতে আমরা যেটা পেয়েছি, সরি খতে যেটা পেয়েছি। আচ্ছা এবার আসো, আমাদের দ্বিতীয় পার্টটা কি বলো তো স্যার? বিনিয়োগ, রাইট? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ। ওকে ফাইন। তো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, এখানে কয়টা আইটেম আসবে? ও আচ্ছা, এটা গ। হ্যাঁ, আচ্ছা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। আচ্ছা আসো আমরা একটু সার্চ করি কয়টা আসবে, দেখো। আচ্ছা এই নগদটা আসবে না, প্রাপ্য হিসাব তো পরিচালনে চলে গেছে, তাহলে বিনিয়োগে আসতেছে কে? ভূমি বিক্রয়, রাইট? কত? আচ্ছা দেখো একটু খেয়াল করে, যে ভূমি হ্রাস পেয়েছে ৩০০০। আচ্ছা বলো তো আমরা কি এখানে ভূমি হ্রাস বা ভূমি বিক্রয় ৩০০০ লিখবো? না,
কারণ হলো বিনিয়োগের যে তথ্য আর্থিক অবস্থার বিবরণীতে দেয়া আছে ওই তথ্যটা আমরা হুবহু ইউজ করব না। ওইটা ইউজ করার আগে আমরা একটু ক্রস চেক করব সমন্বয়ের সাথে। তো আর্থিক অবস্থার বিবরণী বলতেছে ভূমি বিক্রয় 3000, কিন্তু সমন্বয় বলতেছে ভূমি বিক্রি করে পাওয়া গেছে কত 2450। তাহলে আমরা কত বসাবো 2450, সমন্বয়েরটাই বসাবো। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম ভূমি বিক্রয়। আচ্ছা, ভূমি বিক্রয় ছাড়া বিনিয়োগে আর কেউ আসবে বলো? না, এই একটাই। তাহলে আমরা এটাকে একদম মেইন কলামে বসিয়ে দিই 2450, যেহেতু আর কেউ নাই, শেষ এটাই। এবার 3 কি স্যার? 3 হলো অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, রাইট? অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ। আচ্ছা, তো অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ সমূহ আমরা একটু সার্চ করি কয়টা আছে এখানে বলো তো। এই সম্পদের দিকের কেউ তো আর অর্থায়নে যায় না, যায় কই দায়ের দিকে। আমরা দায়ের দিকে যদি তাকাই, আচ্ছা তাহলে আমরা পাচ্ছি কি সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি, রাইট? তো সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি পেয়েছে কত 3000 টাকা। আমি কি ডিরেক্ট এই 3000 টাকাকে বসাবো, নাকি বসানোর আগে ক্রস চেক করবো যে সাধারণ শেয়ার 3000 বাড়ছে, এটা নিয়ে সমন্বয়ে কোনো কথা বলছে কিনা। তো সাধারণ শেয়ার বৃদ্ধি 3000, অর্থাৎ আমরা নতুন করে সাধারণ শেয়ার ইস্যু করেছি 3000। ওকে, তো এই যে সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে 3000, এটা নিয়ে সমন্বয়ে কোনো কথা বলছে? কিছু বলে নাই, তার মানে আমার ক্রস চেক করার সুযোগ নাই। সো সমন্বয়ে যা তাই মানে আর্থিক অবস্থার বিবরণীতে যা তাই বসাবো। আমি কি বুঝাতে পারতেছি? যদি এখানে বলতো যে সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে শেয়ার লভ্যাংশ প্রদানের জন্য, বা বললো 3000 টাকার শেয়ার লভ্যাংশ প্রদান করা হয়েছে, তো আমরা যদি শেয়ার লভ্যাংশ প্রদান করি 3000 টাকার, তাহলে আমার সাধারণ শেয়ার বেড়ে যাবে। তার মানে সাধারণ শেয়ার 3000 বাড়ছে কেন? শেয়ার লভ্যাংশ দেওয়ার জন্য। আমি কি টাকা পেয়েছি? তাহলে কি আর বসাতাম না, তাই না? তাহলে সাধারণ শেয়ার বাড়লেই যে আমি অর্থায়নে বসাবো বিষয়টা কিন্তু এমন না, এটাকে ক্রস চেক করে নিতে হবে। ওকে, অর্থাৎ বিনিয়োগের কোনো আইটেম বা অর্থায়নের কোনো আইটেম তুমি যদি পাও, ডিরেক্টলি না বসিয়ে তুমি কি করবা? ক্রস চেক করবা। কিভাবে? এই যে বিবরণীটার সাথে সমন্বয়ে কিছু বলছে কি না সেটাকে কি করতে হবে? যাচাই করতে হবে। তো তুমি দেখতেছো যে ভূমি নিয়ে সমন্বয়ে একটা কথা বলছে, এখানে বিবরণীতে ভূমি 3000 টাকার বিক্রি করা হয়েছে, আর সমন্বয় বলতেছে 2450। তার মানে আমি ক্রস চেক করে কি পেলাম? যে আসলে আমি ভূমি 3000 টাকার বিক্রি করিনি, আমি ভূমি বিক্রি করছি, ভূমি বিক্রি করে আমি 3000 পাইনি, আমি পেয়েছি কত 2450। আবার সাধারণ শেয়ার আমরা ইস্যু করেছি কত 3000, অর্থাৎ গত বছরের চেয়ে এই বছর সাধারণ শেয়ার বেড়ে গেছে কত 3000। তার মানে আমরা নতুন করে সাধারণ শেয়ার বিক্রি করেছি কত 3000। এখন আমি আদৌ 3000 টাকা হাতে পেয়েছি কিনা এটাকে আমার একটু ক্রস চেক করতে হবে। দ্যাটস ওয়াই আমি সমন্বয়ে দেখব সাধারণ শেয়ার ইস্যু নিয়ে কিছু বলছে কিনা। যেহেতু কিছু বলে নাই, তার মানে এখানে আর ক্রস চেক করার কিছু নেই। এই বিবরণীতে যা বলছে তাই আমি কি করব? অর্থায়নে বসাবো। ওকে, আর যদি সমন্বয় এইভাবে বলতো যে সাধারণ শেয়ার ইস্যু করে নগদ 2000 পাওয়া গেছে, আর বাকি 1000 টাকার সাধারণ শেয়ার লভ্যাংশ বাবদ প্রদান করা হয়েছে, ধরো এইরকম কিছু বলতে পারত, তখন কিন্তু আমি আর 3000 বসাতাম না, আমি কত বসাতাম 2000, আমি যা পেয়েছি তা বসাতাম। বুঝতে পেরেছ? গুড। তাহলে আমরা এখানে লিখি সাধারণ শেয়ার ইস্যু, সাধারণ শেয়ার ইস্যু। আচ্ছা, সাধারণ শেয়ার ইস্যু কত স্যার? সাধারণ শেয়ার ইস্যু হচ্ছে 3000। ওকে, এরপরে আমি কি লিখবো বলো? এই যে এখানে আমরা নগদ লভ্যাংশ প্রদান করেছি কত 16935, এটাকেও আমরা এখানে আনবো নগদ লভ্যাংশ প্রদান। স্যার লভ্যাংশ কয়ভাবে প্রদান করা হয়? 2 ভাবে, একটা হলো নগদে, আর একটা কি শেয়ারের মাধ্যমে। নগদ লভ্যাংশ, শেয়ার লভ্যাংশ। তো শেয়ার লভ্যাংশ প্রদান করলে কিন্তু সাধারণ শেয়ার বেড়ে যায়, ওই বৃদ্ধিটা আমরা কিন্তু অর্থায়নে আনবো না, সাধারণ শেয়ারের বৃদ্ধিটা। আবার শেয়ার লভ্যাংশ প্রদান এটাকেও আমরা অর্থায়নে আনবো না, বাট নগদ লভ্যাংশ প্রদান করলে এটা অর্থায়নে আসবে। বুঝছো? তাহলে নগদ লভ্যাংশ প্রদানটা অর্থায়নে আসবে, কিন্তু শেয়ার লভ্যাংশ প্রদান এটা অর্থায়নে আসবে না। সো লভ্যাংশ প্রদান কথাটা দেখলে একটু কনসাস হইতে হবে, এটা কি নগদ লভ্যাংশ নাকি এটা
শেয়ার লভ্যাংশ বা স্টক লভ্যাংশ। ওকে, তো যেহেতু এটা নগদ লভ্যাংশ আমরা এখানে নগদ লভ্যাংশ প্রদানটা লিখব। কত টাকা স্যার? 16,935 টাকা। ওকে, আর আসার মতো কেউ আছে বলো? অর্থায়নে নাই। তাহলে আমরা এই দুইটাকে এখন কি করব? আচ্ছা, আমরা তো বসালাম, এবার যোগ আকারে বসাবো না বিয়োগ আকারে বসাবো এটার দেখতে হবে না? ওকে ফাইন। আচ্ছা, ভূমি বিক্রয় করলে টাকা আসে, সো এটা যোগই হবে। আচ্ছা, এবার দেখো, সাধারণ শেয়ার ইস্যু করা বা বিক্রি করা হলে বলো আমাদের কাছ থেকে টাকা যাবে না আসবে? আসবে, সো এটা কি হচ্ছে? পজিটিভ। আর আমরা যদি নগদ লভ্যাংশ প্রদান করি তাহলে বলো তো আমাদের কাছে কি টাকা আসবে না আমাদের থেকে টাকা যাবে? যাবে, সো এটা কি হবে? নেগেটিভ। ওকে, তাহলে এখন আমরা কি এই দুইটাকে যোগ করব নাকি একটা থেকে আরেকটাকে বাদ দিব? তাহলে 3,000 থেকে মাইনাস করো 16,935, তাহলে মাইনাস 13,935। এই 13,935-এর নাম কি দিব জানো? অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ বহিঃপ্রবাহ। কি নাম দেব? নিট নগদ বহিঃপ্রবাহ। কেন? এটা নেগেটিভ, তার মানে টাকা চলে গেছে, বহিঃপ্রবাহ। আচ্ছা, অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ বহিঃপ্রবাহ। ওকে, এটা এখন আমরা কি করব স্যার? এই যে দেখো, এটা কি? পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ আন্তঃপ্রবাহ। এটা কি? বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ আন্তঃপ্রবাহ। এটা কি? অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ বহিঃপ্রবাহ। স্যার তোমরা বলো তো মোট কয়টা ভাগ? তিনটা ভাগের মধ্যে আমরা পরিচালন থেকে আন্তঃপ্রবাহ পেয়েছি, বিনিয়োগ থেকে আন্তঃপ্রবাহ পেয়েছি, আর অর্থায়ন থেকে বহিঃপ্রবাহ পেয়েছি, রাইট? তাহলে এটা কি হবে? যোগ। এটা কি হবে? যোগ। এটা কি হবে? বিয়োগ। তাহলে কত হয়? রেজাল্ট কত? 8,150। 8,150। এটা কি পজিটিভ না নেগেটিভ? তার মানে কি তিনোটা কার্যক্রমের দ্বারা আমার নিট নগদ বাড়ছে না কমছে? যেহেতু এটা পজিটিভ তার মানে কি? আচ্ছা, পরিচালন কার্যক্রম হতে আন্তঃপ্রবাহ হয়েছে, বিনিয়োগ থেকে আন্তঃপ্রবাহ হয়েছে, অর্থায়নের কারণে কি হয়েছে? বহিঃপ্রবাহ। তো যাই হোক, সব যোগ বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 1800 পাচ্ছি না? আচ্ছা, এই 1800 কি পজিটিভ নাকি নেগেটিভ? বলো কি? তো পজিটিভ মানে আসছে আর নেগেটিভ মানে কি? গেছে। তাহলে এই যে তিনোটা কার্যক্রমের দ্বারা আমাদের কাছে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 1800। সো এই 1800 টাকাকে আমরা কি বলবো? নিট নগদ বৃদ্ধি। কি বলবো? নিট নগদ বৃদ্ধি। আর যদি এটা নেগেটিভ হইতো তাহলে আমরা কি বলতাম? নিট নগদ হ্রাস। আচ্ছা, তাহলে নিট নগদ বৃদ্ধি। ওকে, নিট নগদ বৃদ্ধি কত টাকা? 1800 টাকা। আচ্ছা, এটার সাথে আমরা যোগ করব। আমরা কি যোগ করব বলো তো? আচ্ছা, আমরা যোগ করব এই যে নগদ, আমরা এতক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ইউজ করি নাই। আচ্ছা, গত বছরের যে নগদ, এটা কি প্রারম্ভিক? এই প্রারম্ভিক নগদটাকে আমরা যোগ করে দিব। আচ্ছা, যোগ প্রারম্ভিক নগদ। আচ্ছা বলো, প্রারম্ভিক নগদ কত? 6,350। আচ্ছা, প্রারম্ভিক নগদ যোগ করলে কত হয় এখন? হ্যাঁ, 8,150। ক্লোজ। এই 8,150-এর নাম কি? সমাপনী নগদ। এটার নাম কি স্যার? সমাপনী নগদ। ওকে, এখন দেখো এই সমাপনী নগদটা চলতি বছরের নগদের সাথে মিলছে, তার মানে আমাদের অঙ্ক হয়েছে। আর যদি না মিলতো অঙ্ক ভুল। এই যে আমরা এতগুলো কাজ করছি, দেখছো, সবগুলো কাজ শেষে আমাদের যে সমাপনী নগদটা বের হয়েছে, এই সমাপনীর নগদটা কি হয়েছে? চলতি বছরের নগদের সাথে মিলে গেছে। ওকে, বুঝতে পারছো সবাই? তার মানে নগদ প্রবাহ বিবরণী এমন একটা ম্যাথ, এটা তুমি করে নিজেই বুঝতে পারবা যে তোমার অঙ্কটা হয়েছে নাকি হয় নাই। আচ্ছা, তো যাই হোক, আমরা ম্যাথটা সলভ করলাম। আই থিঙ্ক বেসিক যদি আমরা ভালো করে শিখে থাকি, আজকের ম্যাথটা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল ম্যাথ। এইরকম ম্যাথই তোমাদের বেশিরভাগ পরীক্ষায় আসবে, এবং এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেনও। এর জন্যই যে আমি গটাকে একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি একটু ক্রিটিক্যাল একটা ম্যাথ করাবো। সো তোমরা আবারও বাসায় গিয়ে বেসিকগুলো ভালো করে দেখবা, ঠিক আছে?
আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই।